চলো চলো চলো, ঘোরো ঘোরো। দাঁড়াও দাঁড়াও, আমি ঢুকে যাই, চলো। ভাই বুঝতে পারেনি কি করে ঢুকবে। তো কেমন আছেন সবাই? শুভকাবেরী নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ মুর্শিদাবাদে আমাদের দ্বিতীয় দিন, আর আজ সকাল থেকে আমরা কোথায় কোথায় ঘুরেছি, কি কি দেখেছি, এর আগের ভিডিওতে এই ভিডিওরই প্রথম পার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আর এটা হলো আজকের ভিডিওর সেকেন্ড পার্ট। যাই হোক, এখন বাজে ওই দুপুর 1:45টার মতো, আর এখন আমরা এসেছি জাহানকোষা কামান দেখতে। জাহানকোষা হলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কাটরা মসজিদের দক্ষিণ পূর্বে তোপখানায় অবস্থিত একটি ঐতিহাসিক কামান। মধ্যযুগীয় বাংলার নবাবী আমলের যুদ্ধাস্ত্রের এটি একটি উল্লেখযোগ্য নিদর্শন। জাহানকোষা শব্দের অর্থ হলো পৃথিবীর ধ্বংসকারী। তবে এই কামান নিয়েও অনেক ঐতিহাসিক কাহিনী রয়েছে, সেগুলো আমি আর এখানে ডিটেলসে বললাম না। তবে হ্যাঁ, এর সম্বন্ধে আপনাদের যদি কিছু জানার ইচ্ছা হয় তাহলে আপনারা গুগল সার্চ করে নিতে পারেন। যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম কাটরা মসজিদ দেখতে, আর এটা দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগছিল। আর এই জায়গা সম্পর্কে এবং এই কাটরা মসজিদে কি আছে না আছে সেটা ভালো করে বোঝা আর জানার জন্য আমরা নিয়েছি একটা গাইড। তো চলুন আমাদের গাইড কি বলছে সেটা শুনে নিই। আপনারা মুর্শিদাবাদ জেলা ভিজিট করতে এসেছেন। এটা মুর্শিদাবাদ জেলার সব থেকে প্রাচীন স্পট। এর নাম হচ্ছে কাটরা মসজিদ। বাংলার যিনি প্রথম নবাব ছিলেন, নবাব মুর্শিদ কুলি খাঁ, উনি এই মসজিদ নির্মাণ করিয়েছিলেন 1723 খ্রিস্টাব্দে। এই মসজিদটি 300 বছরের পুরনো। কাটরা মসজিদ নাম, কাটরা শব্দের অর্থ বাজার। নবাবী পিরিয়ডে নবাবের আদেশ সেখানে বাজার বসতো বলে মসজিদের নাম কাটরা মসজিদ রাখা হয়েছে। এটা পেছন সাইড দুটো টাওয়ার দেখতে পাওয়া গিয়েছে। 4টে টাওয়ার, 4 কর্নারে ছিল ওয়াচ টাওয়ার, যেখানকার প্রহরীরা উপরে উঠে মুর্শিদাবাদ নজর রাখতো শত্রুপক্ষ মুর্শিদাবাদে আক্রমণ করতে আসছে কিনা, আর উপর থেকে আজান দেওয়া হতো। এর উচ্চতা 70 ফুট। সিঁড়ি খারাপের জন্য সরকার বন্ধ করে দেয়। আর দেখেন, এই নিচতলা দোতলা ডোম দেওয়া ছোটো ছোটো ঘর, উপরের ঘরগুলো ছিল মুসাফিরখানা, অতিথিশালা। বাইরে থেকে অতিথি আসলে উপরের ঘরে থাকতো, নিচের ঘরগুলো ছিল মাদ্রাসা স্কুল। তখনকার সময় একটি ঘরে 4 জন করে স্টুডেন্ট, একজন শিক্ষক বসিয়ে উর্দু আরবি পার্সিতে পড়ানো হতো। আর দেয়ালের গায়ে ইংরেজি উল্টোটিয়ার মতো খোপ, সন্ধ্যা হলে তৈলে প্রদীপ দেওয়া হতো আলো করার জন্য। আর গেটগুলোকে ছোটো করে দেওয়ার কারণ হচ্ছেই ধর্মস্থানে প্রবেশ করতে হলে মাথা মতো করে সম্মান জানাতে হবে, যার জন্য গেট ছোটো করে দেওয়া। আসুন এটা হচ্ছে মেন মসজিদ। দিল্লির জামা মসজিদের অনুকরণে তৈরি। 4টে পিলারের সাপোর্টের উপরে মেন মসজিদ দাঁড়িয়ে রয়েছে। নিচটা ফাঁকা, নিচে গোল গোল গুহার মতো আমরা দেখতে পাচ্ছি। এর নবাবী সময়ের ভেন্টিলেশন ক্যাম্প, হাওয়া বাতাস চলাচলের জন্য। হাওয়া বাতাস চলাচল হলে বিল্ডিং ড্যামেজ হবে না। দেখুন, 300 বছর আগে বিদ্যুৎ ছিল না, তো মসজিদের বাইরে আলো করার জন্য দেয়ালের গায়ে চৌকো চৌকো বক্স করা আছে। এর মধ্যে বেলজিয়াম কাঁচ সেট করা ছিল। পেছনের দেয়ালে ত্রিকোণাসগুলিকে কুলঙ্গি বলা হয়, তৈল প্রদীপ দেওয়া হতো আয়ের মতো করে মোমবাতি। এগুলো জ্বালানো হলে এর আলো কাছে পড়লে আলো প্রতিফলিত হয়ে পুরো মসজিদের বাইরে চক্র আলোকিত হয়ে থাকতো। বেলজিয়াম কাঁচগুলো ব্রিটিশরা যার পথে খুলে নিয়ে চলে যায়। চারিপাশে বেলজিয়াম কাঁচ সেট করা ছিল। আসুন, সেই যেটা সেই শান্তিনিকেতনে যে এটা ছিল, ওটা বেলজিয়াম কাজ না, উপাসনা একদমই। এই দিকটা তুলে, এই দিকটা তুলে ওপর তো ওটা হবে। পায়ের নিচে দেখেন সরু সরু ইট, এগুলো টালিট বলা হয়। 4 কোণা করে ডিফারেন্ট ডিজাইনে আসন করা। চাতালে 2000টা আসন আছে। নবাবী আমলে 2000 জন বসে এখানে একসাথে নামাজ পড়তে পারতেন। আর নামাজের সময় তাদের গায়ে রোদ বৃষ্টি না পড়ে দেয়ালে লোহার বালা ঝোলানো, বালার সাহায্যে এখানে সামিয়ানা তাবু লাগানো হতো, নামাজিদের গায়ের উপর রোদ বৃষ্টি না পড়ে। আসুন ভেতরে। দেয়ালের ডিজাইনগুলো দেখে। এটা হচ্ছে মূল মসজিদ। 5টা প্রবেশদ্বার রয়েছে মসজিদের। 5টা প্রবেশদ্বারের গোল গোল ছাতার মধ্যে গম্বুজ 5টা ছিল, বর্তমানে দুটো পাশে রয়েছে। 1897 খ্রিস্টাব্দে এক বড় ভয়ানক ভূমিকম্প হওয়ার ফলে সামনে দুটো টাওয়ার, মধ্যে গোলকার গম্বুজ, মসজিদের ধ্বংস হয়ে গেছে। মসজিদটা বাদিকে হেলে গেছে। জানুয়ারি এই দৃষ্টিগত মুর্শিদাবাদ বাংলার প্রথম স্বাধীন নবাব, নবাব মুর্শিদ কুলি খাঁ, উনি এই মসজিদ নির্মাণ কার্য শুরু করিয়েছিলেন 1723 খ্রিস্টাব্দে। মসজিদ বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ার ছিলেন মুরাদ ফারাজ খাঁ, উনি পারস্য দেশ থেকে আসেন। দেখেন, মসজিদ নির্মাণের জন্য লোহা নেই, কাঠ নেই, ইটের উপরে পুরো বিল্ডিং দাঁড়িয়ে আছে আর্চের উপরে। 300 বছর আগে সিমেন্টের ব্যবহার ছিল না, তখন তার কংক্রিট, চুন, সুরকি, চিটেগুড়, ডিমের কুসুম, ক্ষয়ের মেথির জল পচিয়ে কংক্রিট তৈরি হতো। 2 বছরে এত বড় মসজিদ নির্মাণ হয়েছে। মসজিদ নির্মাণের 2 বছর পর 1787 নবাব
মুর্শিদ কুলি খাঁ মারা গিয়েছেন। তো মুর্শিদ কুলি খাঁ জীবিত অবস্থায় বলেছিলেন যে আমি একজন নবাব হয়ে রাজত্ব চালাতে গিয়ে জীবনে যে আমি অন্যায় করেছি, পাপ কাজ করেছি, তো আমার মৃত্যুর পরে আমাকে মসজিদ সংলগ্ন এমন জায়গায় আমার সমাধি দেওয়া হবে, সর্বধর্মের মানুষ যারা এই মসজিদ দর্শন করতে নামাজ পড়তে আসবেন তারা যেন আমার সমাধির উপর দিয়ে মারিয়ে যায়। মানুষের পায়ের ধুলো আমার সমাধিতে পড়লে আমার পাপ স্মরণ হবে। তাই নবাব জীবিত অবস্থায় নিজের সমাধি স্থাপন করেছেন, ওনার মৃত্যুর পর সেই সমাধি দেওয়া হয়। মসজিদের মেন গেটে সমাধি আছে, আমরা সমাধির উপর দিয়ে গিয়ে সমাধি দেখতে পাবো। আসুন। এটা হচ্ছে মসজিদের ফ্রন্ট সাইড, সামনে দিক আমরা পেছন দিকে প্রবেশ করেছিলাম। ভারতবর্ষে মুসলিম সম্প্রদায় যত মসজিদ নির্মাণ করা হয় তার প্রবেশদ্বার পূর্ব দিকে করা হয়, তারা পশ্চিমে থেকে নামাজ পড়ে, কারণ মক্কার কাবা শরীফ পশ্চিমে। সরকার থেকে নিজের সুবিধার্থে ব্যাক সাইড ফ্রন্ট করে দেয়, ন্যাশনাল রোড হয়ে গেছে বলে ব্যাক সাইডটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড হয়ে গেছে। আমাদের পায়ে এরই নিচে আছে সমাধিটা। এখানে একটা সময় লোহার জাল ছিল নেট করা, মানুষের এখানে পায়ে তুলে জালের সমাধিতে পড়তো। তো বৃষ্টি জল ঢুকে যায় বলে গভর্নমেন্ট এই জালি তুলেটা কমপ্লিট করে সাইড দিয়ে খুলে দেয়, আমরা সিঁড়ির নিচে নেমে গিয়ে সমাধি দেখতে পাবো। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ। আসুন। যার নামে মুর্শিদাবাদ মুর্শিদ কুলি খাঁ, মুর্শিদ কুলি খাঁ, ওনার নামেই তো মুর্শিদাবাদ। ব্রেক নিয়ে লেবেছি। যাচ্ছি বাবা, যা দোকান পোছা হয়। এটাই ওনার মানে কবরে, তাই তো? সমাধি। উনি একাই এখানে যাচ্ছেন। বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি, যার নামে জেলা মুর্শিদাবাদ হয়েছে। আপনারা মুর্শিদাবাদ জেলা ঘুরে এই ধরনের অনেক সমাধি দেখতে পাবেন। দেখবেন সব সমাধির মুখগুলো সিমেন্ট পাথর দিয়ে বন্ধ করা, এর মুখটি খোলা, মাটি দেখতে পাওয়া যায়, যে ওপর থেকে মানুষের পায়ের ধুলো প্রত্যারই প্রমাণ। এর লেন্থ 7 ফুট, ইনার উচ্চতা ছিল 6 ফুট 2 ইঞ্চ। মানে এই টাওয়ারটা ভেঙে গিয়েছে, আর ওইদিকে একটা কোণের টাওয়ার আছে, আর সেটা ভেঙে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, পিছনের দুটো আছে, পিছনের দুটো রয়েছে, সামনে এটা সামনে তখন ছিল, ভেঙে গেছে। 18 জন নবাব ছিলেন। 18 জন নবাবের মধ্যে এই মুর্শিদ কুলি খাঁ প্রথম নবাব, যিনি প্রথম জীবনে হিন্দু ব্রাহ্মণ ছিলেন, পরে উনি ইসলামে ধর্মান্তরিত হয়েছিলেন, পড়া হয়েছিল একটা সময়। এই মুর্শিদ কুলি খাঁর জন্ম হয়েছিল 1665 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের বুরহানপুরে এক ব্রাহ্মণ বংশে। নবাব মুর্শিদ কুলি খাঁর প্রথম নাম সুদর্শন নারায়ণ মিশ্র, ওনার পিতার নাম দর্পনারায়ণ মিশ্র। সুদর্শন নারায়ণ মিশ্রকে খুবই বাল্যাবস্থায় কিছু অপহরণকারী চুরি করে নিয়ে গিয়ে এক মুসলিমের নিকট ওনাকে কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। সেই সময় দাস প্রথা ছিল, তো যার কাছে বিক্রয় করা হয়েছিল ওনার নাম ছিল হাজি সফি, উনি মুসলিম ছিলেন। তো হাজি সফি সুদর্শন নারায়ণ মিশ্রকে দাস রূপে না রেখে নিজের সন্তানের মতোই ভালোবেসে লালন পালন করে বড় করে তোলেন। সুদর্শন নারায়ণ মিশ্র নাম পরিবর্তন করে হাজি সফির নামে ওনার নাম দেওয়া হয় মোহাম্মদ হাদি। তো হাজি সফির মৃত্যুর পর মোহাম্মদ হাদিকে দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের দরবারে হিসেবরক্ষক হিসেবে কাজে লাগানো হয়, সেখান থেকেই বড় হলেন মোহাম্মদ হাদি। আর 300 বছর আগে আমাদের এই জেলার নাম ছিল মকসুদাবাদ, মুর্শিদাবাদের আগের নাম। তো 1702 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারাঠার যুদ্ধে অর্থশূন্যে পড়লে সেই মোহাম্মদ হাদি নামক ব্যক্তিকে কর তলব কপাতি দিয়ে এই মকসুদাবাদের দেওয়ান করেছিলেন ট্যাক্স কালেক্টর। তো করতলব খাঁ মকসুদাবাদ থেকে নিয়মিত কর আদায় করে দিল্লির দরবারে কর পাঠাতেন বলে দিল্লির সম্রাট ইনার কাজে খুশি হয়ে করতলব খাঁকে 1706 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যার 3টে স্টেটের নবাব উপাধি দিয়েছিলেন। ইনার নাম দেওয়া হয় আরবি ভাষায় মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ নবাব উপাধি পাওয়ার পর নিজের নামে জেলার নাম রাখলেন মুর্শিদাবাদ। তো মুর্শিদ কুলি খাঁ নবাব উপাধি পাওয়ার পর উনি যখন জানতে পেরেছিলেন যে উনি ব্রাহ্মণের ছেলে, উনি ব্রাহ্মণ পরিবারের কাছে ফিরে যান। সেই সময় ব্রাহ্মণ সমাজ কঠোর ছিল বলে সমাজ ওনাকে মেনে নেননি, যার ফলে উনি হিন্দু বিদ্বেষ হয়ে গিয়েছিলেন, হিন্দুদের প্রতি তার ক্ষোভ হয়ে যায়, অস্বাভাবিক অত্যাচার করলেন একটা সময় উনি হিন্দুদের প্রতি। 1723 সালে যখন মসজিদ তৈরি করলেন, পার্শ্ববর্তী এলাকায় যত মন্দির ছিল সেই মন্দির ভেঙে এনে তার ইট দিয়ে উনি মসজিদ তৈরি করেছিলেন। কিন্তু শেষ জীবনে অনুষ্ঠানে যাওয়ার পর মসজিদের পাশে শিবের মন্দির স্থাপনা করেছিলেন 1726 খ্রিস্টাব্দে। এখানকার বাসিন্দারা এই মন্দিরে পুজো আর্চা করে বলে সরকার থেকে এটা ব্যারিকেড করে প্রবেশদ্বার উপাস দিয়ে করে দেয়। পুজো আর্চা হয় বলে মন্দির দেখভাল করে এখানকার বাসিন্দা, মসজিদ সরকারের আন্ডারে বর্তমান রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার
তারপরে আমরা চলে এসেছিলাম ফুটি মসজিদ দেখতে। ফুটি মসজিদ বা ফৌত মসজিদ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অন্যতম বৃহৎ ও প্রাচীন মসজিদ। এটি নির্মাণ করেন মুর্শিদকুলি খাঁর দৌহিত্র নবাব সরফরাজ খান। মসজিদটির দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 135 ফুট ও 40 ফুট। মসজিদের চার কোণে 4টি মিনার রয়েছে। এই মসজিদের গড়নের সঙ্গে মুর্শিদাবাদের কাটরা মসজিদের গঠন প্রণালী প্রায় অনেকটাই মিল আছে। আর এই মসজিদটা প্রায় ধ্বংসের মুখে, চারিদিকে বন জঙ্গলে ভর্তি। আর আমরা তো এখানে বিষাক্ত পোকামাকড়ের ভয় পাচ্ছিলাম। আর এই মসজিদে ঢোকার জন্য কোনো সিঁড়ি বা পোর্ট করা ছিল না। মসজিদের দেয়াল থেকে যে ছোট ছোট ইট বার হয়েছিল তার উপর থেকেই দাদা আর শুভ ভেতরে গিয়েছিল। আর আমরা কেউই ভেতরে যাইনি, বাইরে থেকেই দেখেছি। কারণ মসজিদের ভেতরেও প্রায় বন জঙ্গল হয়ে গিয়েছিল, তাই ওখানে আর দেরি না করে তাড়াতাড়ি আমরা ওখান থেকে চলে এসেছিলাম। আর দূর থেকে ফুটি মসজিদটা এই রকম দেখতে লাগছিল। তারপর আমরা চলে এসেছিলাম দুপুরে লাঞ্চ করতে ফ্রেন্ড হোটেলে। আমরা যে হোটেল রুমে আছি তার থেকে একটু দূরে। আর আজকে দুপুরে আমাদের লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, ডাল, স্যালাড, বেগুন ভাজা, পালং শাকের তরকারি, সয়াবিন আলুর তরকারি, মাংস, চাটনি আর পাঁপড়। আর লাস্টে নিয়েছিলাম মৌরি আর মিছরি। তবে গতকাল দুপুরে আমরা যে হোটেল থেকে খাওয়া দাওয়া করেছিলাম তার থেকে এখানে অনেকটাই ভালো খাওয়া দাওয়া হয়েছে। আর এই ফ্রেন্ড হোটেলের নিচে খাওয়ার হোটেল আর ওপরেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। যাই হোক, তারপরে আমরা আমাদের হোটেল রুমে 10 মিনিট রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়েছি। আর আজকের আমাদের লাস্ট ঘোরা মুর্শিদাবাদে। প্রায় সব জায়গায় আমাদের ঘোরা হয়ে গেছে। এবারে আমাদের ঘোরার এবং দেখার পালা মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস। আর আমরা তো হাজারদুয়ারির কাছাকাছি প্রায় চলেই এসেছি। আর একটা গাইডও নেওয়া হয়েছে। চলুন এবারে এই জায়গাটা আমরা ভালো করে দেখে নিই এবং বুঝে নিই। বাড়িটার নাম উর্দু ভাষায় বলা হয় ইমামবাড়া, আমরা বাংলাতে বলে থাকি ইমাম বাড়ি। ইমামবাড়া জিনিসটা হচ্ছে মুসলমান ভাইদের ধর্মীয় স্থান বা ধর্মীয় জায়গা। এই বাড়িটাকে ওপেন করে খোলা হয় শুধুমাত্র বছরে 10টা দিন মহরম অকেশনে। সেই মহরমে 10টা দিন হিন্দু মুসলমান সকল জাতি বা সকল ধর্মের লোককে ইমামবাড়া ঢুকতে দেওয়া হয়। আর ইমামবাড়ি কী রাখা আছে? ইমামবাড়িতে রাখা আছে ইমাম হোসেনের পাথরের উপরে পায়ের ছাপ, হাতের ছাপ ও হাসান হোসেনের ইসলামিক ধর্মীয় আলাম পাঞ্জা তাজিয়া। যে সকল জিনিসগুলো সামনে রেখে মহরমের 10টা দিন শিয়া মুসলমানরা মহরমে শোক পালন করে, শোক নতুন করে। কেউ চাকুতে বুক কাটেন, কেউ পিঠ কাটেন। ইমামবাড়া তৈরি হয়েছিল ভারতবর্ষ স্বাধীন হবার 100 বছর আগে, অর্থাৎ তৈরি হয় 1847 সালে। কে তৈরি করেছিলেন? হাজারদুয়ারি বাড়ি মালিকের ছেলে নবাব নাজিম ফিরাদুঞ্জা মির্জাপুরের 6ম পুরুষ 6 পুরুষ। সেকালে ইমামবাড়া তৈরি করতে খরচা হয়েছিল 7 লক্ষ টাকা। ইমামবাড়ির চওড়ায় 207 মিটার। এশিয়া মহাদেশের মধ্যে যতগুলো আপনার ইমামবাড়া আছে, চওড়ায় সবচেয়ে বড় ইমামবাড়া মুর্শিদাবাদ ইমামবাড়া। ইমামবাড়ি ভালো করে লক্ষ্য করে দেখুন, 3টে ভাগের ভাগ করা আছে। 3টে ভাগ, একটা ভাগ, দুটো ভাগ, 3টে ভাগ। 3টে ভাগকে বলা আছে ডান দিকটা মুসাফিরখানা, বাঁ দিকটা লঙ্গরখানা, মাঝখানটা ধর্মস্থল। অর্থাৎ নবাবী আমলে তখনকার দিনে যে দূর দূরান্ত থেকে লোক আসতো মুসলিম মহরম দেখার জন্য, ডান দিকে থাকার ব্যবস্থা, বাঁ দিকে যে বিনা খাবারের ব্যবস্থা, মাঝখানটা ধর্মস্থল। এটা খোলা হয় মহরমের 10টা দিন। ক্যালেন্ডার লেখাতে বাড়িতে খেয়াল করবেন, মহরম বলে ওটা মহরমের শেষ দিন, আর 9 দিন আগে খুলে দেওয়া হয়। আর ওই যে মাঠে সাদা মসজিদ, এটা কোনো প্রকার কোনো মসজিদ নয়, এটা পবিত্র স্থান, নাম হচ্ছে মদিনা। হিন্দু ধর্মশাস্ত্রে তীর্থকথায় হিন্দুরা গয়া কাশী বৃন্দাবন, ইসলাম শাস্ত্রে মুসলিম যান মক্কা হজ করতে। তখনকার দিনে যে সকল গরিব দুঃখী মানুষরা টাকার অভাবে সময়ের অভাবে যেতে পারত মক্কা হজ করতে, তারা হজের পুণ্য অর্জন, পুণ্য তারা কাজটা এখানে এসে করতেন। এটা সিরাজউদ্দৌলার একমাত্র স্মৃতি, নাম হচ্ছে মদিনা। এই ঘরটার মাঝখানে রাখা আছে পবিত্র মক্কার মাটি এবং মক্কা মদিনা পবিত্র স্থান সিরাজউদ্দৌলা স্মৃতি বহন করছে। আপনাদের জানা আছে মুর্শিদাবাদ শহরে এই শহরটাতে সিরাজউদ্দৌলা কী আছে জানা আছে? এখানে কিচ্ছু নেই সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ শহরে কিচ্ছু নেই, কারণ সিরাজউদ্দৌলা নবাবী করেছিল এখানে 11 মাস, 1 বছর পূর্ণ করতে পারে, তাকে মার্ডার করে দেয় বা মেরে ফেলা। সিরাজউদ্দৌলা রয়েছে 3টে জিনিস। কী কী 3টে জিনিস? গঙ্গার পশ্চিম পাড়ে যে খোশবাগ, ওনার সমাধিক্ষেত্র, অল ফ্যামিলির সমাধি। গঙ্গা নদীর পূর্ব পাড়ে হাজারদুয়ারি সালে পবিত্র স্থান যে মদিনা। আর হাজারদুয়ারি থেকে দেবের রাখা রয়েছে একখানে সোট অর্থাৎ তরোয়াল। 2টো তরোয়াল কস করা আছে, ডান দিকে সিরাজ, বাঁ দিকে দাদু আলিপুর দিকে। এই 3টে সিরাজ আসলে কিছু। সামনে দাঁড়িয়ে টাওয়ার, এটা টাওয়ার খোলা, বাংলা ভাষায় বলা হচ্ছে ঘড়ি। আমরা এখন হাতে পড়ছি রিস্ট ওয়াচ, হাত ঘড়ি। সেখানে কোনো রকম কোনো হাত ঘড়ি প্রচলন ছিল না। একমাত্র ঘড়ি ইউজ করতেন কারা? এই ঘড়ি রাজা মহারাজা জমিদার ব্রিটিশরা, তার হাতে নয়, পকেটে চেন দেওয়ার ঘড়ি। তখনকার দিনে হাজার স্টাফরা কর্মচারীরা ঘড়ির টাইম দেখে কাজে এখানে জয়েন করতেন, ছুটি ছাড়া করতেন এই ঘড়ি দেখে। এতে চাবি দিতে লাগতো বছর 2 বার, 6 মাস আর 2 বার চাবি দিলে সারা বছর ঘড়ি চলতে। দুঃখের বিষয় খারাপ অচলে পড়েছে, বর্তমান ঘড়ি সময় পড়তে নষ্ট। ঘড়ি কম্পাস কাঁটাগুলি আছে পশ্চিম দিকে মুখ, এটা পশ্চিম দিক, এটা পূর্ব দিক। সামনে যখন আমরা এগিয়ে যাবো তখন দেখতে ঘড়ি কাটা। বাংলায় বলা আছে গতিক স্ট্রাকচার। আপনি কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা রাজভবন, শ্রীরামপুর কলেজ যা কিছু দেখবেন এই আর্কিটেক্ট তৈরি করা। হাজারদুয়ারি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড হুবহু দেখতে সেম একই রকম। ফ্রন্ট সাইডে ওটা সিঁড়ি আছে, ব্যাক সাইডে কোনো সিঁড়ি দেখতে একই রকম। এই বিল্ডিংটার সঙ্গে সিরাজউদ্দৌলার কোনো সম্পর্ক নেই। সিরাজউদ্দৌলা মারা যাবার 72 বছর পর
হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করেছিলেন মির্জাফরের পঞ্চম পুরুষ নবাব নাজিম হুমায়ুন জা। ইনি কিন্তু মির্জাফরের বংশধর। মির্জাফরের 5 পুরুষ। হাজারদুয়ারি বিল্ডিংটার প্রতিষ্ঠাতা। 1829 9 আগস্ট বিল্ডিংটার কাজ শুরু হয়। 1837 সালে বিল্ডিংটার কাজ কমপ্লিট হয়। তৈরি করতে সময় 8 বছর, তৈরি করতে খরচা ছিল 16.5 লক্ষ টাকা। তখনকার দিন হাজারদুয়ারি উপাস্য কামান রয়েছে। কামানগুলো নাম হচ্ছে গাদা কামান বা সেলামিতে। নবাবী আমলে হাজারদুয়ারি সেখানে নামি দামি কোনো লোক আসতে পারে, কামানের ঘোড়া ভরে উপরমুখী বাস্ট করে ওরা তাদের সম্মান জানানো, ওয়েলকাম জানানো। আমাদের সেলামিতে বাংলায় বলা হয় গাদা কামান। আর যে সিঁড়ি আমি পোতারা নিয়ে যাবো, টোটাল স্টেট ধাপ রয়েছে 37টা। রাস্তা লেভেল থেকে গন্তি করে 37, রাস্তার লেভেল থেকে গন্তি করলে 36। হাজারদুয়ারি নিচে মাথার উচ্চতা হাইটটা 80 ফুট। টোটাল বিল্ডিংটা 12 বিঘা। আপনাদের কারো জানা আছে যে হাজারদুয়ারি জিনিসটা কী? জানা আছে কারো হাজারদুয়ারি জিনিসটা কী? হাজারদুয়ারিতে কোনো নবাব বেগম বাস করতেন না। কোনো নবাব বা কোনো বেগমরা বসবাস করে হচ্ছে কোর্ট, বিচার সভা। 3টে রাজ্যে বিচার করতে আমাদের কাজ করতেন। কোন কোন রাজ্য? বাংলা, বিহার, উড়িষ্যা। একতলা ছিল সেনেটটা, বসে লেখালেখি করতেন, অফিসারি কাজ। 2তলায় বসে দরবার, বিচার সভা, দেখাবো মিনিকে। আর 3তলা ছিল ব্রিটিশদের থাকার গেস্ট হাউস। কোনো নবাব বেগমে থাকতেন না, কোর্ট ছিল। এখনকার হিসাবে এ বাড়ি তৈরি হলে পরে এটা হতো 8 তলা। 1 তলা 2 তলা 3, এখানে করেছে 1 তলা 2 তলা 3 তলা তখনকার দিনে। এখনকার হিসাবে হতো 8 তলা। বুঝতে পারছেন? হাজারদুয়ারি নাম হলো কেন? বলি, এই বিল্ডিংটাই আসল নকল মিলিয়ে টোটাল দরজা আছে 1000টা। এখানে নাম হচ্ছে হাজারদুয়ারি। 900 আছে দরজা আসল কাঠের তৈরি, সর্বদা খুলে বন্ধ হয়। 100 নকল। 900 আর 100 যোগ করে 1000, নাম হচ্ছে হাজারদুয়ারি। আচ্ছা, এখান থেকে কাউন্ট করলে টোটাল ধাপ 37টা। এটা বাদ দিয়ে কাউন্ট করলে 36টা। নিচ থেকে মাথা উচ্চতা হাইট 80 ফিট। আপনারা এসছেন কোথায়? হাজারদুয়ারি, মুর্শিদাবাদ। রাইট, আপনারা এসে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের যে হাজারদুয়ারি, মুর্শিদাবাদটা হচ্ছে নবাবের দেশ। এই মুর্শিদাবাদ নবাবরা 18 জন নবাবকে নবাবী করেছে, 18 জন। দেখা যাচ্ছে মানে প্রকৃতি নবাব ছিল 5 জন, যার ইচ্ছা অনুসারে ইচ্ছা মতন যে স্বাধীন দেওয়া। রাইট, এই 5 জন কারা ছিল? মুর্শিদ কুলি খান থেকে শুরু, সিরাজবেলায় গেছে। মুর্শিদ কুলি খান, সুজা খান, সরফরাজ খান, আলিবর্দী খান, সিরাজবেলা। সিরাজবেলা ছিল বাংলা বিহারের শেষ স্বাধীন নবাব। তারপরে যে নবাব হয়েছে মির্জাফর, মির্জাফরের বংশধর 13 জন হচ্ছে পরাধীন। 13 জন পরাধীন, 5 জন থাকে। তাহলে আপনারা এসছেন নবাবের দেশে, আর যাচ্ছেন এখন নবাবের দরবার। যেমন তো উঠলে হবে না, সকলকে একটু উঠতে হবে নবাবী স্টাইল। নবাবী স্টাইল উঠলে কী হবে? কারো শরীরে এক বিন্দু কোনো কষ্ট হবে না। ঠিক আমি যেভাবে উঠবো আপনারা সে উঠবেন, ওটা বলা হয় নবাবী স্টাইল। এবার অ্যাঙ্গেল আসুন, মানে কোনাকুনি যেতে হবে। ভাই ভাই ঠিক যাচ্ছে। কোনাকুনি ওঠো তাহলে সন্ধে হবে। আরে চলে আসো সব। পুরো অ্যাঙ্গেল আসুন। সর্বদা খুলবে, বন্ধ হবে। 900 দরজা আছে এরকম, আর এটা নকল, এটা খুলবে না। ও আচ্ছা, এটা নকল দরজা, এটাও নকল দরজা। ওইদিকে এইটা আসল দরজা। এখানে দাঁড়াবেন, এদিকে মুখ করুন। এবার মোবাইল ক্যামেরা অফ হয়ে যাবে, তাই তো? সিসি ক্যামেরা লাগানো আছে। আচ্ছা, অফ করে দিই তাহলে। তো হাজারদুয়ারির ভিতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আপনাদেরকে আর ভিতরে নিয়ে যেতে পারলাম না। তবে ভিতরে অনেক কিছুই দেখার আছে, যেমন বিভিন্ন ধরনের তরোয়াল, বিভিন্ন ধরনের পাখি সংরক্ষণ করে রাখা আছে, হাতের দাঁতের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে, আরো অনেক 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 কিছুই রয়েছে। হ্যাঁ, বিশাল বড় একটা কুমির আছে সেই সময়কার, ওটাকে যে কিভাবে সংরক্ষণ করে রেখেছে কে জানে। তারপর নবাবদের ছবি রয়েছে, মানে এইভাবে আপনাদেরকে বলে আর শেষ করতে পারবো না। নবাবদের ড্রেস রয়েছে। পুরো হাজারদুয়ারির ভিতরটা ঘুরে দেখতে আমাদের প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেগে গিয়েছিল। আর হাজারদুয়ারির ভেতরে কি রয়েছে না রয়েছে সেটা তো আমি এইভাবে আপনাদেরকে বলে বোঝাতেও পারবো না, তাই আপনাদেরকে অবশ্যই আসতে হবে এই মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেসে। তারপরে আমরা চলে এসেছিলাম বাচ্চাওয়ালি কামানের কাছে। কথিত আছে এই কামান একবারই শুধু দাগা হয়েছিল, এর তীব্র আওয়াজে তখন বহু গর্ভবতী মহিলার গর্ভপাত ঘটে, সেই কারণেই এর নাম দেওয়া হয় বাচ্চাওয়ালি তোপ বা কামান। তো এখন বাজে সন্ধ্যা 7:30টার মতো। মুর্শিদাবাদে আমাদের ঘোরাঘুরি শেষ। আমরা এই 8 ঘন্টা হলো রুমে এসেছি। হাজারদুয়ারি থেকে আমরা বেরিয়েছিলাম ওই বিকাল 5টার দিকে। 4:30টার দিকে হাজারদুয়ারি বন্ধ হয়ে গিয়েছিল। যাই হোক, আজ যেহেতু মুর্শিদাবাদে আমাদের লাস্ট দিন, তাই আমরা রুমে না বসে থেকে আমি, শুভ আর দাদা 3 জনে বেরিয়ে পড়েছিলাম। এই আশেপাশের রাস্তাগুলো একটু ঘুরে দেখছিলাম। আর এখানকার রাস্তাঘাট দেখুন কেমন ফাঁকা হয়ে গেছে। এখন ওই রাত 8:30 কি 9টার মতো বাজে। যদিও এই শহর, এই রাস্তাঘাট আমাদের চেনা নয়, তবে এই সময়টা কিন্তু আমরা বেশ এনজয় করছিলাম। আর সামনে যে এই বড় গেটটা রয়েছে, এটার
নাম হলো ত্রিপোলিয়া গেট বা ত্রিপোলিয়া তোরণ। তো যাই হোক, চলুন তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করেও জানাবেন। তো চলুন আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে।